ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের আমরা 1 নম্বর টাস্কটা আলোচনা করছি। আমি মুখে বলে দেব, তোরা শুনে শুনে বই থেকে পড়ে এগুলো খাতায় উত্তরগুলো রেডি করবি। 1 নম্বর প্রশ্ন, কয়ের দাগের 1, চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্র উক্তিটি পূর্ব রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে? 2, ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল? আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে এখন আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্র এই উক্তিটি পূর্ব রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে? পূর্ব রাজবংশের রাজা চতুর্দশ লুই তিনি বলেছিলেন আমি রাষ্ট্র। একটা রাষ্ট্র মানে কি? একটা ভূখণ্ড মানে কিন্তু একটা দেশ বা একটা রাষ্ট্র নয়। একটা ভূখণ্ড তখনই একটা দেশ বা রাষ্ট্র হবে যখন সেখানে নিজস্ব সংবিধান থাকবে, অর্থাৎ নিজস্ব আইন কানুন, নিজস্ব বিচার বিভাগ, নিজস্ব প্রশাসন এবং অর্থনীতি থাকবে, তখন তাকে বলা হবে একটি দেশ। চতুর্দশ লুই বলেছেন আমি রাষ্ট্র, অর্থাৎ তার ইচ্ছাই হলো আইন, তার সিদ্ধান্তই হলো বিচার এবং তার যে শাসন পদ্ধতি সেটাই হলো প্রশাসন। অর্থাৎ রাষ্ট্রের সমস্ত ক্ষমতাই রাজা নিজে, আলাদা আর কোনো ক্ষমতা আইন বিভাগ, বিচার বিভাগ, অর্থ বিভাগ, শাসন বিভাগ আর কিচ্ছু নেই, সবের মূলে হচ্ছেন রাজা। এই আমি রাষ্ট্র উক্তিটি পূর্ব রাজবংশের যে স্বৈরাচারী মানসিকতা সেটাই প্রকাশ করে, অর্থাৎ স্বৈরাচারী রাজতন্ত্রের প্রকাশ ঘটায় এই আমি রাষ্ট্র কথাটি। নেক্সট যে প্রশ্নটা 2-এর দাগের, ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল? নেপোলিয়নকে পরাজিত করার জন্য 3টে রাষ্ট্রজোট গঠিত হয়েছিল। প্রথম নেপোলিয়ন যখন ক্ষমতায় আসেন তখন 1799 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে দ্বিতীয় রাষ্ট্রজোট গঠন করা হয়েছিল। ফ্রান্সে যখন সন্ত্রাসের রাজত্ব চলছিল তখন ফ্রান্সের বিরুদ্ধে প্রথম রাষ্ট্রজোট হয়েছিল, তখন নেপোলিয়ন ছিলেন না। নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপ দ্বিতীয় রাষ্ট্রজোট গঠন করেছিল। তাতে ছিল অস্ট্রিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড বা ব্রিটেন। সেই রাষ্ট্রজোট নেপোলিয়নের কাছে পরাজিত হয়, যদিও নেপোলিয়ন ইংল্যান্ডকে পরাজিত করতে পারেননি। আবার 1805 খ্রিস্টাব্দে নেপোলিয়নের বিরুদ্ধে তৃতীয় রাষ্ট্রজোট গঠিত হয়। এই তৃতীয় রাষ্ট্রজোটে ছিল ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন। এই রাষ্ট্রজোটও নেপোলিয়নের কাছে পরাজিত হয়। কিন্তু ইউরোপের রাষ্ট্রগুলি বুঝে গিয়েছিল যে নেপোলিয়নকে একা একা পরাজিত করা সম্ভব নয়। ইংল্যান্ড যদিও বারবার নেপোলিয়নের জলবাহিনীকে পরাজিত করেছে, নৌবাহিনীকে, কিন্তু স্থলবাহিনীতে নেপোলিয়নের সঙ্গে লড়াই করা কিন্তু সমস্যা। এই জন্য মহাদেশীয় অবরোধ ব্যবস্থার সময় নেপোলিয়নের দ্বারা ফ্রান্স, এই নেপোলিয়নের দ্বারা স্পেন, পর্তুগাল, পোপের রাজ্য, রাশিয়া, সুইডেন সবাই আক্রান্ত হয়েছিল। তাই নেপোলিয়নের অত্যাচার থেকে বাঁচার জন্য 1813 খ্রিস্টাব্দে নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ রাষ্ট্রজোট ইউরোপ গঠন করল। সেই রাষ্ট্রজোটে ছিল ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন, এরা আগেই ছিল। এর সঙ্গে যুক্ত হলো তুরস্ক এবং প্রাশিয়া। এই বিরাট রাষ্ট্রজোট নেপোলিয়নের বিরুদ্ধে আক্রমণ করল এবং 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়েছিল, যাকে আমরা জাতিসমূহের যুদ্ধ বলি, কারণ অনেকগুলো জাতি মিলে নেপোলিয়নের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছিল এবং নেপোলিয়নকে পরাজিত করেছিল।
তাই আমরা বলতেই পারি যে ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতাই নেপোলিয়ানের পতনকে ত্বরান্বিত করতে, মানে দ্রুত পতনকে আনতে সাহায্য করেছিল। এবার আমরা চলে যাই নেক্সট। ইউরোপের মানচিত্রে নিম্নোক্ত স্থানগুলি চিহ্নিত করো। এটা আমরা পরে করছি। তার আগে আমরা দেখে নিই যে নিচের শব্দগুলি পাশের কোন বক্সের মধ্যে বসবে সেটা দেখো। এই যে পিরামিড আছে, ওপরে আছে প্রথম সম্প্রদায়, তারপরে আছে দ্বিতীয় সম্প্রদায়, তারপরে আছে তৃতীয় সম্প্রদায়। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, কোনটি কোন সম্প্রদায়ের মধ্যে সেটা আমরা দেখব। সুবিধাভোগী শ্রেণী কোন সম্প্রদায়ের মধ্যে পড়বে? প্রথম সম্প্রদায়ের মধ্যে পড়বে, দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে পড়বে। এই দুটোই কিন্তু ছিল সে যুগে সুবিধাভোগী শ্রেণী। কৃষক, শ্রমিক, শিক্ষক তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়বে। যাজক প্রথম সম্প্রদায়ের মধ্যে পড়বে। সুবিধা বঞ্চিত শ্রেণী তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়বে। জন্মসূত্রে অভিজাত দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে পড়বে। সাকুলেত তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়বে। বুর্জোয়া তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়বে। আর এটা একটু তুলে নিই, একটু উপরে আছে, এটা হচ্ছে সাবেকি বা দরবারি অভিজাত, এরাও দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে পড়বে। তাহলে আমরা দেখে নিলাম সুবিধাভোগী শ্রেণী প্রথম দ্বিতীয় সম্প্রদায়, কৃষক, শ্রমিক, শিক্ষক এরা তৃতীয় সম্প্রদায়, যাজক প্রথম সম্প্রদায়, সুবিধা বঞ্চিত শ্রেণী তৃতীয় সম্প্রদায়, জন্মসূত্রে অভিজাত এরা দ্বিতীয় সম্প্রদায়, সাকুলেত তৃতীয় সম্প্রদায়, বুর্জোয়া তৃতীয় সম্প্রদায়, সাবেকি বা দরবারি অভিজাত এরাও দ্বিতীয় সম্প্রদায়। সম্প্রদায়টা হয়ে গেল। এবার আমরা চলে যাই উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। রুশো, তার গ্রন্থের নাম, তার বক্তব্য। রুশোর দুটি গ্রন্থ হচ্ছে, প্রথমটি সামাজিক চুক্তি, দ্বিতীয় গ্রন্থ অসাম্যের সূত্রপাত। প্রথমটি সামাজিক চুক্তি, দ্বিতীয়টি অসাম্যের সূত্রপাত। এই দুটি গ্রন্থে রুশো কি বলেছিলেন, তার বক্তব্য কি ছিল? রুশোর মূল বক্তব্য হলো যে রাজা কোনো দৈব সত্ত্বের অধিকারী নয়, অর্থাৎ ভগবানের দ্বারা বসিয়ে দেওয়া কোনো ব্যক্তি রাজা নয়। রাজা জনগণ বা প্রজাদের ইচ্ছানুসারে একজনকে রাজা হিসাবে বসানো হয়েছে এবং রাজ্যের মূল ক্ষমতা রাজার হাতেই। এইটাই মূলত বলা হয়েছে এই রুশোর বইতে। অর্থাৎ রাজার আসল ক্ষমতা নয়, আসল ক্ষমতা জনগণের, এবং রাজা প্রজাদের দ্বারাই নির্বাচিত হয়েছেন, কোনো ঈশ্বরের দ্বারা বসেননি। প্রজারা ইচ্ছা করলেই রাজাকে সরিয়ে দিতে পারে। সামাজিক চুক্তি, অর্থাৎ রাজাকে যখন রাজতন্ত্রের সূচনা হয়েছিল তখন এইভাবেই সমাজ চুক্তি করেছিল রাজার সঙ্গে। এই কথাটাই তিনি মনে করিয়েছেন। এবার মন্তেস্কুর গ্রন্থের নাম হচ্ছে পার্সিয়ান লেটার আর দ্য স্পিরিট অব দ্য লজ। এটা হচ্ছে, এই দুটি হচ্ছে মন্তেস্কুর মূল গ্রন্থ, পার্সিয়ান লেটার আর স্পিরিট অব দ্য লজ। এই মন্তেস্কু তিনিও রুশোর মতোই বলেছেন যে রাজা স্বৈরাচারী ক্ষমতার অধিকারী হতে পারেন না, রাজা দেবতার দ্বারা বসানো কোনো ব্যক্তি নন। তিনি ব্যক্তি স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। মন্তেস্কু বলেছেন যে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা থাকা উচিত, তারা গণতন্ত্রের মাধ্যমে রাজাকে নির্বাচিত করবে, এই কথাই তিনি বলেছেন। ভলতেয়ারের দুটি গ্রন্থের নাম হচ্ছে কাঁদিদ আর ফিলোসফিক্যাল লেটার।
কাঁদিত আর ফিলোসফিক্যাল লেটার, এই দুটি গ্রন্থ হচ্ছে ভলতেয়ারের। ভলতেয়ারের মূল বক্তব্য ছিল যে কোনো রাষ্ট্রের তিনটি ভাগ থাকে ক্ষমতার, একটা আইন বিভাগ, একটা শাসন বিভাগ আর একটা বিচার বিভাগ। রাজার হাতে এই তিনটি বিভাগই ছিল। তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগকে তিনি আলাদা করার কথা বলেছিলেন। এটাই হলো তার মূল কথা। এবার আমরা ম্যাপটা দেখে নিই। প্যারিস, স্পেন, পর্তুগাল, গ্রেট ব্রিটেন, মস্কো। আমরা ম্যাপটায় চলে যাই। এই হলো ইউরোপের ম্যাপ। এই পুরো ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি। এই ম্যাপে আমরা দেখব প্যারিস, স্পেন, পর্তুগাল, গ্রেট ব্রিটেন। তাহলে প্রথমে আমরা প্যারিস খুঁজতে কোন জায়গায় যাব? এই জার্মানি, জার্মানির পাশে হচ্ছে ফ্রান্স, এই ফ্রান্সের এই মাঝখান অঞ্চল করে হচ্ছে প্যারিস। তাহলে আমরা পেয়েছি এই জায়গাটা হচ্ছে প্যারিস। প্যারিসের পর কি আছে? গ্রেট ব্রিটেন কোন জায়গাটা আছে? গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডম, একই, ইংল্যান্ড আমরা যাকে বলি, এই জায়গাটা হলো এই ফ্রান্স, এই মাঝখানে এইখানটা ইংলিশ চ্যানেল, আর এইখানে হচ্ছে গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম। এবার হচ্ছে পর্তুগাল। পর্তুগাল কোথায়? পর্তুগাল স্পেনের পাশে। এই যে ফ্রান্সের পাশে এটা হচ্ছে স্পেন, আর স্পেনের পাশে এই সবুজ জায়গাটা হচ্ছে পর্তুগাল। আমরা দেখেছিলাম পর্তুগাল আক্রমণ করতে যাবার সময় নেপোলিয়ান স্পেনের ওপর দিয়ে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কারণ দেখা যাচ্ছে পর্তুগাল যেতে গেলে আর অন্য কোনো স্থলপথ নেই। রাশিয়ার মস্কো কোথায় সেইটা বলতে বলেছে। মস্কো হচ্ছে এই যে রাশিয়া, এই রাশিয়ার ওপর দিকের এই অঞ্চলটা হচ্ছে মস্কো। এই আমরা ম্যাপটা তাহলে দেখে নিলাম। এইভাবে আমরা ম্যাপটা রেডি করব। এই আমাদের অ্যাক্টিভিটি টাস্ক হয়ে গেল। অ্যাক্টিভিটি টাস্কটা আমরা ভালো করে রেডি করব। এটা অ্যাক্টিভিটি টাস্ক 1। এরপরে আমি বাকি দুটো পোস্ট করব।